আসসালামু স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, গতদিন আমরা বোধহয় রিঅ্যাকশন মেকানিজম নিয়ে কথা বলছিলাম। তাহলে রিঅ্যাকশন মেকানিজমের ওই অংশটা থেকে আসো স্টার্ট করে দিই। আমরা বোধহয় অ্যারোমেটিক কম্পাউন্ডের যেই সাবস্টিটিউশন রিঅ্যাকশন আছে, আমরা বোধহয় সেই সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিয়ে কথা বলছিলাম, এবং আমরা মনে হয় মনো সাবস্টিটিউশন যেই মেইন মেকানিজমটা আছে, জেনারেল যে মেকানিজমটা আছে, আমরা মনো সাবস্টিটিউশনের সেই জেনারেল মেকানিজমটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আমরা তারপর হচ্ছে একটা রিঅ্যাকশন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে why অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ ইউজড ইন ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন, এটা নিয়ে আলোচনা করেছি। তো আমরা একটা মেকানিজম প্র্যাকটিস করতে চাই আজকে, সেটা হচ্ছে নাম্বার 3 মেকানিজম আছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। এই ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজমটা নিয়ে একটুখানি আলোচনা করব। তারপর হচ্ছে বাই সাবস্টিটিউশন বা দুইটা হাইড্রোজেন অ্যাটম সাবস্টিটিউশন নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তাহলে মোটামুটি আমরা শুরু করি। আমরা প্রথম হচ্ছে রিঅ্যাকশন মেকানিজমটা লিখতে থাকি, লেখার পর হচ্ছে আমরা লেখা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আলোচনা করতে পারবো। ততক্ষণে নিশ্চয়ই আমাদের আরো বন্ধুরা চলে আসবে।
স্যার আমি কি শুরু করব? লেখা শেষ হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, আসুন তাহলে শুরু করি। তাহলে আমরা যে বিক্রিয়াটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তো ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াতে আমরা দেখি যে প্রথম অবস্থায় আমাদের অ্যালকাইল আছে, সে অ্যালকাইল হচ্ছে ক্লোরিনের থেকে কম ইলেকট্রোনেগেটিভ হওয়াতে ক্লোরিন হচ্ছে এই শেয়ার্ড ইলেকট্রনটা তার দিকে টেনে নিয়েছে। তো ক্লোরিন ইলেকট্রন নিয়ে গেলে ক্লোরিন ক্লোরাইড আয়নে পরিণত হবে, এন্ড দেন সেই ক্লোরাইড আয়ন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের সাথে কোঅর্ডিনেশন ফর্ম, এবং সেটা তখন হয়ে যাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়ন। আমাদের গত ক্লোরিন আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে একটা কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করে, দেন সেখান থেকে আমরা পাই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। তো যেহেতু এখন আমাদের এই কার্বোক্যাটায়ন ইলেকট্রন ডেনসিটি কম থাকে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, সেই কার্বোক্যাটায়ন তখন হচ্ছে আমাদের বেনজিন রিং এ এসে রিঅ্যাকশন করতে চায়। তো যেহেতু তার ইলেকট্রন ডেনসিটি কম, এই কার্বনের টার্গেটই থাকে এমন কোনো একটা জায়গাতে রিঅ্যাকশন করার জন্য, বা সে এমন একটা জায়গাতে অ্যাটাক করে যেখানে ইলেকট্রন ডেনসিটিটা বেশি থাকে। তো আমরা যদি আমাদের এই কম্পাউন্ডটাকে নাম্বার দেই, সাপোজ এটা নাম্বার 1 2 3 4 5 and 6, আমরা দেখি যেখানে ওই যে 1 and 2 এর ইলেকট্রন ডেনসিটি হাই, যে কারণে আমাদের অ্যালকাইল এসে সেখানে অ্যাটাক করে, এন্ড দেন অ্যালকাইলের ইনফ্লুয়েন্সে আমাদের যে কোনো একটা কার্বন র্যান্ডমলি সেই ইলেকট্রন নিয়ে সে মাইনাস কার্বন এন্ড আদার যে কার্বন আছে সেটা কার্বোক্যাটায়নে পরিণত হয়। তো তখন আমাদের অ্যালকাইল সরাসরি সেই কার্বনায়ন বা নেগেটিভ কার্বনের সাথে অ্যাটাচ হয়ে যায়, এন্ড দেন এরপর আমাদের বেনজিন যে রিং আছে সে তার অ্যারোমেটিসিটিটাকে আবার ব্যাক করার জন্য, রিগেইন করার জন্য দেখা যায় কি সে হাইড্রোজেনের ইলেকট্রনটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করে, কাজ কার্বন হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। এই কার্বনটা 2.5, টাও 2.5, হাইড্রোজেনটা 2.1। তাহলে কার্বনের পক্ষে এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে আসার থেকে এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া বেশি সহজ মনে করে বলে এই কার্বন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে নেয়। তো কার্বন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে গেল, তারপর কি হয়? হাইড্রোজেনটা তো তখন প্লাস হয়ে গেল, সেই হাইড্রোজেন স্যার শুনতে পাচ্ছ? আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, দাঁড়াও আবার শেয়ার করছি। ওকে, কতটুকু শুনতে পাওনি বা কতটুকু মিস করেছে আমি? হাইড্রোজেন পজিটিভ হওয়ার ওই পার্টটু। আচ্ছা, আমি প্রথমে বুঝতে আর আবার কথা কেটে হঠাৎ করে দেখি যে মনে হচ্ছে কেটে আসছে। এখন ঠিক আছে কি?
এখন শুনতে পাচ্ছি ঠিক মতো? স্যার আচ্ছা ঠিক আছে, আসো শুরু করি। তাহলে এখানে যেটা হয়েছে যে আমাদের হাইড্রোজেনটা যখন দেখা গেল যে কার্বন ইলেকট্রন নিয়ে মাইনাস হয়ে গেছে, হাইড্রোজেনটা প্লাস হয়ে গেছে, হাইড্রোজেন তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে রিয়াকশন করে এবং রিয়াকশনে দেখা যায় এই যে ক্লোরিনটা যেটা আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যাড করেছিলাম, সেই ক্লোরাইডটা তখন হাইড্রোজেনের সাথে অ্যাটাচ হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করে, আর অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আবার হচ্ছে আগের অবস্থায় ব্যাক করে। তো কার্বনটা ইলেকট্রন নিয়ে কার্বন আয়নে পরিণত হয় এবং পরে কার্বন আয়ন কার্বোক্যাটায়নের সাথে অ্যাড হয়ে যায় এবং কার্বন আয়ন কার্বন অ্যাটাচ হয়ে তখন আবার হচ্ছে তার যে অ্যারোমেটিক অবস্থা, সেই অ্যারোমেটিক অবস্থায় ফেরত যায়। বাট এই সম্পূর্ণ প্রসেসে আমরা যেটা দেখি যে আমাদের একটা অ্যালকাইল গ্রুপ একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ফেলে, রিপ্লেস করে ফেলে। তাই আমরা এটাকে বলি যে এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়েছে। বাট এই সাবস্টিটিউশনটা কে করেছে? সাবস্টিটিউশনটা করেছে একটা ইলেকট্রোফাইল। এ কারণে আমরা এই সাবস্টিটিউশনটাকে বলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আমরা একটা ইলেকট্রোফাইল পরে আরেকটা ইলেকট্রোফাইলকে সাবস্টিটিউট করেছি, যে কারণে এই প্রসেসটাকে আমরা বলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ সাকিব বলো স্যার। স্যার আমরা তো ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টারে পড়েছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসেবে থাকে স্যার, তখন তো তাহলে আর একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকতেছে না স্যার। হুম, হিসেবে তখন ভ্যাকেন্ট অরবিটাল থাকার চান্স নাই। তাহলে তো স্যার এই রিঅ্যাকশন তো হওয়ার কথা কি? আসলে যখন আমরা রিঅ্যাকশন করি স্যার, তখন তো দেখা যায় যে আমরা হিট দিচ্ছি। হিট দিতে গেলে তখন ডাইমারটা কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে আবার তার ওই মনোমার অবস্থায় ফেরত যায় এবং খেয়াল আছে কিনা অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু দেখা যায় সাবলিমেশন হয়, সে সরাসরি সলিড থেকে গ্যাসিয়াস ফর্মে চলে যায়, দেন হচ্ছে সে আমাদের রিঅ্যাকশনটা ওই যে দেখা যায় পার্টিসিপেট করে। হিট পেলেই কিন্তু সে কি হয় খুব দ্রুত ডিসোসিয়েট হয়ে যায়। সো অবভিয়াসলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নর্মালি যখন আমরা নিচ্ছি তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার আছে, কিন্তু যখন আমি রিঅ্যাকশনে হিট দিতে শুরু করলাম রিঅ্যাকশনটা করার জন্য, সেই হিটে দেখা যাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ডাইমার অবস্থা থেকে আলাদা হয়ে মনোমার অবস্থায় এসে দেন রিঅ্যাকশন করবে, কারণ ডাইমার অবস্থায় থাকলে তো রিঅ্যাকশন করার কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে লাস্ট একদম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, স্যার ওরা কি হচ্ছে আবার কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করার কোনো সুযোগ থাকে নাকি স্যার, মানে করে না কখনো? না, তারপর আর স্যার হয় না, কারণ আমরা এখানে দেখি যে সে হচ্ছে আবার নতুন করে আবার এখান থেকে রিঅ্যাকশন স্টার্ট করে দেয়। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। আচ্ছা, আরো কোনো কোশ্চেন আছে স্যার, বা আরো কারো কোশ্চেন আছে কিনা? ও আচ্ছা, সাইক্লিক কম্পাউন্ড যদি র্যাডিক্যাল থাকে তাহলে হ্যাকেল থিওরি থেকে এন এর ভ্যালু কিভাবে বের করব? ভেরি গুড। আচ্ছা, আমাকে এটা মনে করিয়ে দেওয়ার কথা ছিল, করে দিচ্ছি স্যার। আচ্ছা, তাহলে যদি আমাদের কোশ্চেন না থাকে স্যার, আমরা ওই যে র্যাডিক্যাল বা আদার্স আয়নের ক্ষেত্রে কিভাবে আমরা হচ্ছে হ্যাকেল রুল ফলো করি, আসো আমরা একটু দেখি। কোন কম্পাউন্ডের জন্য আমরা দেখাতে পারি স্যার? আচ্ছা, ঠিক আছে, আমরা এই কম্পাউন্ডের জন্য দেখি যে এখানে আমরা কিভাবে বুঝবো যে এটা হ্যাকেল রুল কাজ করছে কিনা। আমি সরাসরি হয়তো র্যাডিক্যাল বা আয়ন পাচ্ছি না, আয়নের গেলে হয়তো অন্য কোনো কম্পাউন্ড নিতে হতো। আমি কেটে দিয়ে দেখালে হবে স্যার? জি স্যার। আসো তাহলে এটা দিয়ে ট্রাই। তো এখানে যেটা হয়, নাম্বার দিই স্যার, আসো প্রথমে কোন দিক থেকে নাম্বার করবো? এদিক থেকে নাম্বার দিই, 1 2 3 4। তো দেখা যায় কি ইলেকট্রনটা প্রথমে শিফট করে ফেলে। যদি আমরা ইলেকট্রনটাকে শিফট করি,
দেখা যায় এই কার্বন ইলেকট্রন পেয়ে মাইনাস হয়ে যায়, পাশের কার্বনটা প্লাস হয়ে যায়। দেন এই লোন পেয়ার ইলেকট্রনটা তুমি যদি শেয়ার করো, স্যার একটু খেয়াল করবো, মনে করি এখান থেকে আমরা একটা ইলেকট্রন নাম্বার 1 কার্বনকে দিয়ে দিলাম, ঠিক আছে? অক্সিজেন একটা ইলেকট্রন নাম্বার 1 কার্বনকে দিয়ে দিল। যদি একটা ইলেকট্রন অক্সিজেন নাম্বার 1 কে দিয়ে দেয় তাহলে কি হবে? এটা জাস্ট আমরা স্যার এক্সপ্লেনেশনের জন্য বললাম, যে ধরে নিচ্ছি যে অক্সিজেনের ইলেকট্রনটা নাম্বার 1 কে আমরা দিয়েছি, তো নাম্বার 1 তখন একটা ইলেকট্রন পেয়ে গেল। তো নাম্বার 1 ছিল কি পজিটিভ অবস্থায়, সে যদি অক্সিজেনের কাছ থেকে একটা ইলেকট্রন পেয়ে যায় তাহলে কি আর তখন সে পজিটিভ থাকবে? তখন সে কি হয়ে গেল? নিউট্রাল হয়ে গেল। এখন কার্বন নাম্বার 1 আর অক্সিজেনের এখনো একটা করে ইলেকট্রন আছে না? এই ইলেকট্রন গুলো আসো আমরা শেয়ার করে দিই। তাহলে শেয়ার করে দিলে, আচ্ছা দাঁড়া, তার আগে অক্সিজেনের একটা ইলেকট্রন আমরা যদি ধরি যে সে কার্বনকে দিয়ে দেয়, তাহলে অক্সিজেনটা তখন কেমন হয়ে যাবে? পজিটিভলি চার্জড হয়ে গেল না? অক্সিজেন তার একটা ইলেকট্রন ধরে নিচ্ছি নাম্বার 1 কার্বনকে দিয়ে দিল, যখনই অক্সিজেন তার ইলেকট্রনটা কার্বন নাম্বার 1 কে দিয়ে দিচ্ছে তখনই অক্সিজেন হয়ে গেছে প্লাস, আর অন্যদিকে কার্বন 1 ছিল পজিটিভ, সে তখন হয়ে গেল নিউট্রাল। এখন যদি এই দুটো ইলেকট্রন আমরা শেয়ার করি তাহলে এখানে একটা বন্ড করা যাবে না? তাহলে ধরে নিই আমরা এই জায়গাতে একটা বন্ড করতে পারলাম। তাহলে আমরা দেখাচ্ছি যে অক্সিজেন তার লোন পেয়ার ইলেকট্রন ব্যবহার করে নাম্বার 1 কার্বনের সাথে বন্ড ফর্ম করলো। নাম্বার 1 তখন হচ্ছে নিউট্রাল হয়ে গেল, কিন্তু অক্সিজেন তখন হচ্ছে পজিটিভলি চার্জড হয়ে গেছে। এরপরে যাচ্ছি, এরপর কি হলো, এই ইলেকট্রনটা আবার এই পাশের ফোর্থ কার্বনটা নিয়ে নিল। তো ফোর্থ কার্বন যদি এখন ইলেকট্রনটা নিয়ে নেয় তাহলে ফোর্থ কার্বন ইলেকট্রন নিয়ে হয়ে গেল মাইনাস, আর থার্ড কার্বন ইলেকট্রন ডোনেট করে হয়ে গেল প্লাস। এখন এই ইলেকট্রন গুলো যদি আমি ওর সাথে শেয়ার করি তাহলে কেমন হবে? তখন আমরা আবার দেখবো যে থার্ড এন্ড ফোর্থ, এখানে একটা বন্ড চলে এসেছে, এখানে একটা বন্ড, আর এই কার্বনটা তখনও মাইনাস অবস্থায় রয়ে গেছে, অক্সিজেনটা এখনো পজিটিভলি চার্জড, ঠিক আছে? এখন আবার দেখা গেল কি নাম্বার 1 অক্সিজেনের ইলেকট্রনটা যদি এইভাবে নিয়ে নেয় তখন আমরা কি করতে পারবো? আমরা এই শিফটিংটা এইভাবে দেখাতে পারবো, সো দ্যাট আমাদের পরের ইমেজটা আমরা পেয়ে যাবো এইভাবে। স্যার এটা কি রেজোনেন্স? রেজোনেন্সটা দেখাচ্ছি স্যার, কারণ রেজোনেন্সটা দেখার পরে হচ্ছে আমরা হ্যাকেল রুল ফলো করছে কিনা সেটা দেখবো, এই জন্য শুরুতে আগে রেজোনেন্সটা দেখে নিচ্ছি।
তাহলে আমরা হচ্ছে এখানে মোটামুটি রেজোনেন্স ফিগার দেখানোর চেষ্টা করেছি। তো দেখো আমাদের এই কম্পাউন্ড রেজোনেন্সের জন্য অক্সিজেনের লোন পেয়ার থেকে এক জোড়া হচ্ছে লোন পেয়ারটাকে সে কাজে লাগিয়েছে। তাহলে যদি আমরা এখানে হ্যাকেল ল দেখতে চাই, হ্যাকেল রুলটা ফলো করতে চাই, তাহলে 4n+2 এখানে আমাদের দুইটা হচ্ছে পাই বন্ড আছে। তো দুইটা পাই বন্ডের জন্য আমরা পাই ইলেকট্রন পাবো 4টা। কিন্তু এই যে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রনটা, এই এক জোড়া ইলেকট্রন তুমি পাই বন্ড ফরমেশনের জন্য ব্যবহার করেছো না? দেখো থার্ড ইমেজ গুলার পর থেকে প্রত্যেকটা ইমেজে অক্সিজেনের সেই যে লোন পেয়ার ইলেকট্রন সেটাকেই কিন্তু আমরা কাজে লাগিয়েছি। তাহলে যেহেতু এখানে অক্সিজেনের এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আমরা কাজে লাগিয়েছি, সেটাকেও আমরা এখানে অ্যাড করে দিলাম। তাহলে এখানে হচ্ছে আমি এই দুইটা ইলেকট্রন পেয়েছি কোথা থেকে? এই অংশটা পেয়েছি হচ্ছে আমরা ইলেকট্রনস অফ 2 পাই বন্ডস। আর এই দুইটি ইলেকট্রন কোথা থেকে পেয়েছি? এরা হচ্ছে আমাদের লোন পেয়ার ইলেকট্রনস অফ অক্সিজেন। তাহলে এখন তুমি এটাকে সলভ করো। দেখো তো স্যার ঠিক আছে না? হুম, ওই যে দুইটা পাই বন্ড আছে, প্রতিটা পাই বন্ডে দুইটা করে ইলেকট্রন। আমাদের হ্যাকেল রুল কি ছিল? 4n+2 is equal to number of pi electrons or the electrons form pi bonds, so that এখানে তোমার দুইটা পাই বন্ড আছে। তাহলে দুইটা পাই বন্ডের জন্য তুমি দুইটা দুইটা করে মোট 4টা ইলেকট্রন পাবে, কারণ প্রতিটা পাই বন্ড ফরমেশনে দুইটা করে ইলেকট্রন দরকার পড়েছে। আচ্ছা, লেখা শেষ হয়নি এরকম কেউ আছি? এক মিনিট। আচ্ছা, একটা প্রশ্ন বলছো শুনছি। স্যার, সেকেন্ড খুবই ঠিক আছে স্যার। যে অক্সিজেনের আরেকটা লোন পাই ইলেকট্রন, ওটা কি মানে ওটা কি দেখানো লাগবে না? না স্যার, কারণ আসলে এখানে একটা লোন পেয়ার ব্যবহার হয়, তো তাই ওই একটাই দেখাই, দুইটা লোন পেয়ার কিন্তু ব্যবহার হয় না। এখন যদি ধরো আমরা দেখাতে চাই, আমরা প্রত্যেকটা ইমেজে চাইলে ওই লোন পেয়ারটাকে বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, ওই লোন পেয়ারটার আসলে কোনো পার্টিসিপেশন আমাদের এই প্রসেসে নেই। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার।
আচ্ছা, হয়ে গেছে কি স্যার এখন সবার লেখা? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। তো এখানে যে রেসোনেন্সের জন্য স্যার সবগুলো অ্যারো স্যার মানে মানে ওই দূরমুখী হবে না স্যার? আরেকবার বলো স্যার। স্যার রেজোনেন্সের এখানে স্যার যে অ্যারো গুলা ইউজ করেছেন স্যার মানে মানে বলছি স্যার এই স্ট্রেট অ্যারো গুলা স্যার দোনোমুখী হবে না, সামনে পিছনে? আচ্ছা, তুমি বলছো যে সবগুলোকে আমি উভমুখী দিব কিনা, রিভার্সিবল দেখাবো কিনা, তাই তো? জি স্যার। হ্যাঁ, তুমি চাইলে স্যার রিভার্সিবল দেখাতে পারো। ওকে স্যার। আচ্ছা, তাহলে পরের ইমেজে চলে গেলাম। তাহলে আসলে আমরা এখন দেখি যে বাই সাবস্টিটিউশন। তাহলে বাই সাবস্টিটিউশন মানে দুইবার সাবস্টিটিউট করব। তাহলে বাই সাবস্টিটিউশনের আমরা আসলে কিছু এক্সাম্পল দেখি। এখানে E1 এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট, আর E2 হচ্ছে আমাদের সেকেন্ড সাবস্টিটিউয়েন্ট। তো যদি এরকম হয় যে আমাদের E1 and 2 এরা পাশাপাশি থাকে, তখন আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে 1-2 সাবস্টিটিউশন। এটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে অর্থো সাবস্টিটিউশন। ঠিক আছে, যদি আমাদের কার্বন দুইটা একেবারে পাশাপাশি কার্বনের হাইড্রোজেন তুমি সাবস্টিটিউট করো, তখন সেটাকে আমরা বলি হচ্ছে 1-2 সাবস্টিটিউশন অথবা অর্থো সাবস্টিটিউশন। সেকেন্ডলি যেটা হতে পারে, যদি আমরা একটা কার্বনকে গ্যাপ দিয়ে দিই, তখন আমরা এখানে লিখতে পারি এটা 1, এটা 2, এটা 3, তখন এটাকে আমরা বলি হচ্ছে 1-3 সাবস্টিটিউশন। বা এটাকে আমরা বলি হচ্ছে মেটা সাবস্টিটিউশন। আর সবশেষে যেটা আছে এটা আমরা হচ্ছে বলবো 1-4 সাবস্টিটিউশন, আর এটাকে আমরা বলতে পারি প্যারা সাবস্টিটিউশন। তাহলে এই তিনটা টাইপের সাবস্টিটিউশন সম্ভব। এখন এই যে আমাদের যে E2, সেই E2টা এটা কি সেকেন্ড কার্বনের সাথে অ্যাটাচ হবে, অথবা থার্ড কার্বনে অ্যাটাচ হবে, নাকি এটা ফোর্থ কার্বনে অ্যাটাচ হবে? কোন কার্বনের সাথে আমাদের E2 অ্যাটাচ হবে এটা ফুললি কন্ট্রোল করে হচ্ছে E1। E1 এর উপর ডিপেন্ড করে যে আমাদের E2 এটা সেকেন্ড কার্বন অর থার্ড কার্বন অর ফোর্থ কার্বন কোন কার্বনের সাথে অ্যাটাচ করবে। এই কারণে আমরা ফার্স্ট যে সাবস্টিটিউয়েন্ট থাকে
তাকে বলি সে হচ্ছে সেকেন্ড সাবস্টিটিউয়েন্টের জন্য ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের E1 এর উপর ডিপেন্ড করে E2 কোথায় অ্যাটাচ হচ্ছে, তাই E1 কে আমরা বলি সে E2 এর জন্য ইন্ডিকেটর হিসেবে কাজ করতে থাকে। সেই হিসেবে E1 কে আমরা দুইটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করি। একটা ক্যাটাগরিকে আমরা বলি হচ্ছে অর্থোপ্যারা ইন্ডিকেটর, আর একটা ক্যাটাগরিকে আমরা বলি হচ্ছে মেটা ইন্ডিকেটর। ঠিক আছে, তাহলে আমরা এর পরের যে আলোচনা সেটা আমরা অর্থোপ্যারা ইন্ডিকেটর এন্ড মেটা ইন্ডিকেটর এই পার্টটা নিয়ে হচ্ছে কথা বলতে চাই। এখন আমাদের এই পাশের অংশটা কি লেখা হয়ে গেছে? জি স্যার। কারো বাকি আছে স্যার এখনো? তাহলে আমরা পরের পেজে যাব। যেতে পারেন। আচ্ছা, তাহলে আমরা পরের পেজে যাচ্ছি। তাহলে আমরা এখানে দুইটা ক্যাটাগরি করেছি। নাম্বার 1 আমরা বলি হচ্ছে অর্থো প্যারা ইন্ডিকেটর, তাহলে অর্থোপ্যারা ইন্ডিকেটর কারা? আমরা বলি যে তাহলে অর্থো প্যারা ইন্ডিকেটর, for substituents those increase electron density in benzene ring are called orthopara indicator. এক্সাম্পল আমরা দিতে পারি যে মিথাইল বা অ্যালকাইল, হাইড্রক্সিল, অ্যামিন অর হ্যালোজেন্স। আর মেটা ইন্ডিকেটরের ক্ষেত্রে আমরা লিখেছি the first substituents those decrease the electron density in benzene ring are called meta indicator. এক্সাম্পল হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ অর নাইট্রো, এরকম আরো কিছু এক্সাম্পল আছে যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। তাহলে নরমালি যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যারা ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে, তারা অর্থোপ্যারা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। আর যারা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যারা বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করে, তাদেরকে আমরা সাধারণত বলি হচ্ছে তারা কাজ করে মেটা ইন্ডিকেটর হিসেবে। ঠিক আছে, এখন আমি জানি না স্যার আমরা কি ইন্ডাকটিভ এফেক্ট, মেসোমারিক এফেক্ট, তারপর
রেজোনেন্স এফেক্ট, এগুলো কি পড়েছি? স্যার ইন্ডাকটিভ ইফেক্ট পড়ানো হয়েছে স্যার, মেসোমেরিক ইফেক্ট একটু পড়ালে ভালো হতো। আচ্ছা, না কারণ আমাদের এই জায়গাতে ওই টপিকটা দরকার পড়বে, ইন্ডাকটিভ এফেক্ট, মেসোমারিক এফেক্ট আর হচ্ছে রেজোনেন্স এফেক্ট। তো ঠিক আছে, যদি আমাদের এই পার্টটা হয়ে যায়, আমরা এই পার্টটা হয়ে গেলে তারপর নেক্সট পেজে গিয়ে ওই অংশটা নিয়ে একটুখানি কথা বলবো। আমাদেরকে এই পেজে লেখা হয়ে গেছে স্যার, বাকি আছে কারো? স্যার ইন্ডাকটিভ Okay. ইফেক্টটাও আরেকবার একটু বুঝালে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা আমি তিনটেই স্যার আলোচনা করবো একসাথে। ওকে স্যার। ওকে Thank you, sir. স্যার, বাকি আছে লেখা? ঠিক আছে, তাহলে ধরে নিয়েছি আমাদের লেখা বাকি নেই। 1 minute, sir. আচ্ছা, ক্যাপ্টেনের জন্য ওয়েট করছি। থ্যাংক ইউ স্যার, অ্যাটেন্ডেন্স পেয়েছি। তাহলে ক্যাপ্টেন সাহেব হয়েছে? Yes, sir. ওকে, তাহলে চলে যাচ্ছি পরের পেজ। তাহলে নাম্বার 1, ইন্ডাকটিভ এফেক্ট। দেখো, যখন আমাদের একটা বন্ড ফর্ম করলাম, এই বন্ড ফর্মেশনে দেখা গেল যে বন্ডের দুই পাশে যে অ্যাটম গুলো আছে, এদের মধ্যে একজন হচ্ছে হাই ইলেকট্রোনেগেটিভ, আর একজন হচ্ছে দেখা গেছে তুলনামূলকভাবে তার চেয়ে একটু কম ইলেকট্রোনেগেটিভ। তো একজন হাই ইলেকট্রোনেগেটিভ, আরেকজন যদি একটু কম ইলেকট্রোনেগেটিভ হয়ে থাকে, তখন কি হয়, ইলেকট্রন ডেন্সিটিটা চলে যায় হচ্ছে যে বেশি নেগেটিভ তার কাছে। তো যখনই দেখা গেছে যে বেশি ইলেকট্রোনেগেটিভ, সে আস্তে আস্তে এই যে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন ডেন্সিটিটা তার দিকে টানতে শুরু করে। এই যে আমাদের সিগমা বন্ডের ইলেকট্রনটা যে আমরা টেনে নিয়ে যাচ্ছি, এই সিগমা বন্ডের ইলেকট্রনটাকে টেনে নিয়ে যাওয়াকেই আমরা বলি হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের এই হাই ইলেকট্রোনেগেটিভ, যেটা লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে বন্ড শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করছে, সেই ইলেকট্রন ক্লাউড হাই ইলেকট্রোনেগেটিভ যদি তার দিকে আস্তে আস্তে টানতে থাকে, এটাকেই আমরা বলি হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। তো ইন্ডাকটিভ এফেক্ট তার মানে হচ্ছে তুমি যদি পাই বন্ডে সিগমা বন্ডের ইলেকট্রন গুলো তোমার দিকে টানো, সেই সিগমা বন্ডের ইলেকট্রন টানাটাকেই আমরা বলি হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাই যে আমরা বলতে পারি যে ঠিক আছে, তাহলে এখানে দেখা গেল যে আমাদের মোর ইলেকট্রোনেগেটিভ পার্ট ক্লোরিন, তাই ক্লোরিন এই সিগমা বন্ডের ইলেকট্রনটা তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো যখন টেনে নিয়ে যাচ্ছে, তার ইলেকট্রন ডেন্সিটিটা যখন বেড়ে যায়, তখন আমরা বলি যে তার মধ্যে মাইনাস আই এফেক্ট তৈরি হয়। আর মাইনাস আই এফেক্ট মানে হচ্ছে তার ইলেকট্রন ডেন্সিটিটা বেড়েছে, সে ইলেকট্রন টেনে নিয়েছে। আর যে ইলেকট্রন ডোনেট করে দিয়েছে বা যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আমরা বলি তার জন্য এটা হচ্ছে একটা প্লাস আই এফেক্ট তৈরি হয়েছে। ওকে, তাহলে ক্লোরিন যখন ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, ক্লোরিনের ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, মানে সে পার্শিয়াল নেগেটিভ যখন হয়ে যাচ্ছে, আমরা বলি তখন সে হচ্ছে মাইনাস আই এফেক্ট তৈরি করেছে। আর হাইড্রোজেন যেহেতু তার ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দিচ্ছে, তখন আমরা বলি হাইড্রোজেনের প্লাস আই এফেক্ট তৈরি হয়েছে। তো এই ব্যাপারটাকে দেখো স্যার, আমরা এইভাবে একটুখানি যদি দেখাই,
খেয়াল করো এখানে ক্লোরিন ইলেকট্রন কিছুটা তার দিকে টেনে নিয়ে যাচ্ছে, সো দ্যাট ক্লোরিনের এখানে মাইনাস আই এফেক্ট তৈরি হবে। আমাদের এখানে প্রথম যে কার্বন, এটাকে ধরো আমরা বললাম কার্বন নাম্বার 1, এটা কার্বন নাম্বার 2, এটা কার্বন নাম্বার 3, তখন দেখা যাবে কার্বন নাম্বার 1 এর এখানে প্লাস আই এফেক্ট তৈরি হলো। এখন কার্বন নাম্বার 1 যে পরিমাণ ইলেকট্রন ডোনেট করেছে ক্লোরিনকে, সেই ডোনেটের কারণে তার তো ইলেকট্রন ডেনসিটি কমে গেছে। তখন সে কি করে, সে হচ্ছে সেকেন্ড কার্বনের কাছ থেকে ইলেকট্রন ক্লাউডটা টেনে নিয়ে আসে। তো সেকেন্ড কার্বন ফার্স্ট কার্বনকে তখন একটু ইলেকট্রন ক্লাউড শেয়ার করে, তার ইলেকট্রন ডেনসিটি বাড়ানোর চেষ্টা করে, কিন্তু দেখা গেছে কি সেকেন্ড কার্বন যখন ফার্স্ট কার্বনের ইলেকট্রন ডেনসিটি কিছুটা বাড়াতে গেছে, তার নিজেরও তো ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে। তখন আমরা বলি যে তার প্লাস আই আই এফেক্ট তৈরি হয়েছে। আবার দেখা যায় যখন সেকেন্ড কার্বনের ইলেকট্রন ডেনসিটি কমে যায়, তখন কি হয়, সেকেন্ড কার্বন আবার থার্ড কার্বনের কাছ থেকে ইলেকট্রন টানতে শুরু করে। তখন সেখানে আমরা দেখি যে এখানেও ইলেকট্রন ডেনসিটি কমে এই অবস্থাটা তৈরি হয়। এটাকে আমরা এইভাবেও দেখাতে পারতাম, আমরা ওই যে ডেল প্লাস ডেল মাইনাস দিয়ে যেরকম করে দেখাই, এটাকে আমরা দেখাতে পারতাম এটা ডেল মাইনাস, এটা আমাদের ডেল প্লাস, এটা ডাবল ডেল প্লাস, এটা হচ্ছে ট্রিপল ডেল প্লাস অবস্থা পরিণত হয়েছে। এবং এখানে সবচেয়ে বেশি ইলেকট্রন ডোনেট কে করেছে বা কার ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে কম কমেছে, সবচেয়ে বেশি কমেছে। এখানে আমরা যেটা দেখতে পাবো যে ইলেকট্রন ডেনসিটির যদি কথা বলি, ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে বেশি কমেছে কার, সবচেয়ে বেশি কমেছে হচ্ছে ডেল প্লাস অবস্থায় যে আছে তার। তারপর ইলেকট্রন ডেনসিটি ডেল ডাবল প্লাস যে তার। সবচেয়ে কম ইলেকট্রন ডেনসিটি কমেছে এটা। আচ্ছা, এখানে শুধু ইলেকট্রন ডেনসিটি কথাটা লিখলে বোঝা যাবে, আমাদের এখানে লিখতে হবে ডিক্রিজ ইন ইলেকট্রন ডেনসিটি, তাহলে হয়তো আর একটু ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিক্রিজ ইন ইলেকট্রন ডেনসিটি। ঠিক আছে, তাহলে এখানে সবচেয়ে বেশি ইলেকট্রন কমে গেছে, ইলেকট্রন ডেনসিটি কমে গেছে আমাদের কার্বন নাম্বার 1 এর, কারণ সে সরাসরি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে অ্যাটাচড। তারপর ইলেকট্রন ডেনসিটি কমে গেছে কার্বন নাম্বার 2 এর, কারণ সে কিছুটা ইলেকট্রন ডেনসিটি দিয়ে কার্বন নাম্বার 1 কে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। আর সবচেয়ে কম ইলেকট্রন ডেনসিটি কমেছে থার্ড কার্বনের, কারণ সে সেকেন্ড কার্বনে কিছুটা ইলেকট্রন ডেনসিটি শেয়ার করার চেষ্টা করেছে। ওকে, আমরা সাধারণত এই ট্রিপল ডেল প্লাসের পর আর কোনো ডেল প্লাস অবস্থা পাই না। দ্যাট মিন্স এরপরে আসলে আর এই ইলেকট্রন ডেনসিটি কমে যাওয়া বা বেড়ে যাওয়ার ব্যাপারটা আর কাজ ওইভাবে করে না। ঠিক আছে তো? তাহলে স্যার দেখো তো ইন্ডাকটিভ এফেক্ট আমরা বুঝতে পারলাম কিনা? একটা প্রশ্ন ছিল, বলেন স্যার। তো এখানে কার্বন 1 নাম্বার কার্বনের তো স্যার প্রথমে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হয়েছিল, তো এরপরে সেকেন্ড কার্বন যখন ইলেকট্রন দিল তখন স্যার ফার্স্ট কার্বনের জন্য ওইটা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হবে না? হ্যাঁ, এখানে একটা মজার বিষয় হচ্ছে, ধরো আমাদের সেকেন্ড বা থার্ড কার্বনটা নাই, ঠিক আছে, তাহলে ফার্স্ট কার্বনের যে পরিমাণ পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট হবে, আমাদের যদি এখানে সেকেন্ড কার্বনটা থাকে তাহলে তার পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট কিছুটা কমে যাবে, কারণ তুমি যেটা বলেছো যে তার কিছুটা মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট কাজ করছে। কিন্তু ওই যে এখানে যেটা হয় স্যার, মনে করো তোমার যদি ফার্স্ট কার্বনের ধরে নাও 30% ইলেকট্রন ডেনসিটি কমে গেছে এই ক্লোরিনটার জন্য, ঠিক আছে, ক্লোরিনের প্রেজেন্সে আমাদের কার্বন নাম্বার 1 এর 30% ইলেকট্রন ডেনসিটি কমে গেছে। সেকেন্ড কার্বন এখানে মাত্র হয়তো দেখা যাবে 10% ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজে হেল্প করেছে, 20% কিন্তু ওর এখনো ডেফিসিয়েন্সি রয়েই গেল। এই কারণে আমরা ওই যে প্লাসটা দেখতে পাই। এখন যদি আমার সেকেন্ড বা থার্ড না থাকতো তাহলে আমার কার্বন নাম্বার 1 এর এই ডেফিসিয়েন্সি থেকে যেত কত, 30%, বাট সেকেন্ড আর থার্ড থাকার কারণে ওই গ্যাপটা কমে এসে হয়ে গেছে 20%। স্যার আমি একটা জিনিস নিয়ে কনফিউজ স্যার। হ্যাঁ স্যার এই কার্বন 1, 2, 3 এর মধ্যে কার্বন 1 এ ইলেকট্রন ডেনসিটি এর ডিক্রিজটা সবচেয়ে কম কিভাবে স্যার? সবচেয়ে বেশি স্যার, সবচেয়ে বেশি ডিক্রিজ সবচেয়ে বেশি কিভাবে? কারণ ওর সাথেই তো ক্লোরিন অ্যাটাচড। ক্লোরিন যে পরিমাণ ইলেকট্রোনেগেটিভ, সে কার্বন 1 এর যতটুকু ইলেকট্রন ডেনসিটি কমিয়ে ফেলতে পারে
কার্বন 1 এন্ড কার্বন 2 কিন্তু একই ইলেকট্রোনেগেটিভিটির, তাই কার্বন 1 এর ওই যে ইলেকট্রন গ্যাপ থাকে বলে সে কার্বন 2 এর কাছ থেকে কিছুটা ইলেকট্রন আনতে পারে, কিন্তু দুইজনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ইকুয়াল, ঠিক আছে না? ফলে চাইলেও কিন্তু অনেক Understood, বেশি sir. ইলেকট্রন গেইনের সুযোগটা নাই, ঠিক আছে তো এখন? আচ্ছা, তাহলে স্যার মনে হচ্ছে তো আমাদের টাইম আপ। তাহলে আমরা মেসোমারিক এফেক্ট, ইলেকট্রোমারিক এফেক্ট আর রেজোনেন্স এফেক্ট এগুলো নিয়ে হচ্ছে আগামী ক্লাসে কথা বলবো, তারপর আমরা বাই সাবস্টিটিউশনের মেকানিজমটা প্র্যাকটিস করব। একটা প্রশ্ন ওকে, ছিল, নাফিজের কোশ্চেন আছে কোথায়? এখানে কার্বন 1 যদি টারশারি হতো, মানে স্যার ওই কার্বনের সঙ্গে যদি স্যার আরো 3টা কার্বন অ্যাটাচ থাকতো, তখন স্যার কি হুম। হতো? তখন তোমার কার্বন 1 এখন যদি বলো যে ক্লোরিনের ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করেছে 30%, তোমার এই কার্বনটা যদি টারশারি কার্বন হতো তাহলে হয়তো ক্লোরিনের ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করতো 60%, মানে আরো বেশি পরিমাণ ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজের সুযোগ আছে। অথবা এমনও হতে পারে তখন ক্লোরিনটা পুরোপুরি আয়োনাইজ হয়ে ক্লোরাইড হয়ে যেতে পারে, ওই যে সাবস্টিটিউশনে আমরা যেটা দেখেছিলাম। বুঝছি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে থেমে যাচ্ছি স্যার এখানে। নেক্সট দিন আমাকে একটু মনে করাই দিতে হবে যে আমরা মেসোমারিক, তারপরে ইলেকট্রোমারিক, রেজোনেন্স এই এফেক্ট গুলো নিয়ে কথা বলবো। আমরা শুধু ইন্ডাকটিভ এফেক্ট পর্যন্ত শেষ করেছি। ওকে স্যার, তাহলে লিভ নিচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।